আমার জীবনটা খুব আজব, জানেন তো? অনেক আজব একটা জীবন। আমার জীবনে সুখের চেয়ে দুঃখের সংখ্যা অনেক বেশি, হাসির চেয়ে কান্নার পরিমাণ অনেক বেশি। মানুষ ভালোবাসার চেয়ে ভুলে গেছে বেশি। তারপরে আলহামদুলিল্লাহ, কারণ সবার জীবনেই কম বেশি আছে, এগুলো না আমার কাছে সিম। তো কার রমজান কেমন কাটতেছে কমেন্ট করে জানাবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন বিধায় আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কমেন্ট করে আমার সময়টা কাটে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মা ছাড়া বাচ্চার মা হওয়া। এটা হলো এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এখন বুঝি, হাড়ে হাড়ে টের পাই মা ছাড়া আসলে বাচ্চার মা হওয়াটা কতটা কঠিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা হলো আমার দৈনিক রুটিন। দৈনিক আমি এভাবেই রান্না করি। এখন রোজার সময় হয়তো একটু কম রান্না করা হয়, কিন্তু বেশিরভাগ সময় ওরে কোলে নিয়ে রান্না করতে হয়। আমার এই জার্নিটা শুরু হয়েছে আরাফের জন্মের ঠিক 2 দিন পরে। ওরে কোলে নিয়ে হাতের উপরে ভর করে ভাত তরকারি রান্না করছি। খুব কষ্ট হয়েছে জানেন, মনে হয় যে কষ্টের চোটে আমার কলিজাটা ছিঁড়ে বাহিরে চলে আসতেছে, এতটা কষ্ট হয়েছিল। এখন আস্তে আস্তে মানায় নিছি, মেনে নিছি, মানায় নিতে শিখে গেছি। এই জীবনে আপনি যত বেশি মানায় নিতে শিখবেন, যত বেশি মেনে নিবেন, দেখবেন আপনার জীবনটা হয়তো ততই সুন্দর। নিজের গাছের পুঁই শাক পুঁই ধরছে, সেই পুঁই দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করছি। আর এই যে এটা আমরা মিহাল মাছ বলি, মিহাল মাছের 4টা মাথা নিয়ে আসছি। 4টা মাথা রান্না করবো চিন্তা করছি, কারণ একজন খেলে আরেকজনের মন খারাপ হয়। তো এই হলো আমাদের ইফতার। এটা দ্বিতীয় রমজানের ইফতার ছিল। আর মোটামুটি বলতে গেলে খুব চেষ্টা করি নিজের বেস্টটা নিজের বাচ্চাদেরকে দেওয়ার জন্য, কারণ আমি ছাড়া আমার বাচ্চাদের কোথাও গিয়ে 1 গ্লাস পানি খাওয়ার মতো জায়গা নেই। এটা একমাত্র আমিই জানি। মা হয়ে এই অবস্থাটা মেনে নেওয়া হয়তো অনেক কঠিন। যে যেখান থেকে পারেন বোঝেন আপনাদের অবস্থান, তখন বুঝতে পারবেন যে এই শূন্যতাটা আসলে কতটা কঠিন। আমার সকল কাজের মাঝখানে, সকল কাজের মধ্য দিয়ে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সব সময় বেস্টটা দেওয়ার। কারণ বিশ্বাস করেন, আমার জীবনের মতো হয়তো সবার জীবন না, কিন্তু আমার মতো কষ্ট আমি চাই না পৃথিবীতে কেউ পাক। পৃথিবীর কোনো মানুষ এত বেশি কষ্ট পাক, এটা আমি কখনোই চাই না। কেননা আমি জানি যত রকমের খারাপ সময় হোক না কেন, আমার জ্বর হইলেই আমার রান্না করতে হয়, আমি অসুস্থ হইলেও আমার রান্না করতে হয়, আমি সুস্থ থাকলেও আমার রান্না করতে হয়। কেউ যে 1টা গ্লাস পানি এনে বলবে যে আজকে তোমার ছুটি, এমন দিনটা আসলে হয় না। এই হলো আমার বাবাজান। সারাদিনের কাজ শেষে যখন দেখি ও এভাবে খেলাধুলা করে, তখন আমার কষ্টগুলো অনেক কমে যায়। বিশ্বাস করেন, এই চেয়ারের নিচে, টেবিলের নিচেই ওর সময় কাটে। আজকে দই চিড়া মাখাইছি। এভাবে যদি সারাদিন রোজা রাখার পর দই চিড়া ফ্রুট দিয়ে আপনি দই চিড়া খান, আপনার সারাদিনের ক্লান্তি, গ্লুকোজের পরিমাণ সব কিছু ঠিক থাকবে। আজকে একটু বাজার থেকে কাবাব নিয়ে আসছি, কারণ কাবাবটা অবশ্যই বড়লোকি খাবার, কিন্তু নিয়ে আসছি, খেতে ইচ্ছা করছে তাই। কাবাবটা খুব মজা ছিল। প্রতি পিসের দাম 40 টাকা, কম না। আমিও সাধারণ বড় লোকস। এটা হলো KFCর চিকেন স্টিক আর পেঁয়াজু বেগুনি। এটা ছিল মাঠার রেসিপিটা আমি একটু পরেই আপনাদেরকে বলতেছি। তো মাঠা বানাতে হলে প্রথমে আপনার দই লাগবে, গোলমরিচ লাগবে, এরকম একটা এলাচ দরকার। এলাচ দিয়ে সুন্দর করে হালকা একটু দইয়ের পরে একটু দুধ দিবেন। দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পর দেখবেন তার ঘনত্বটা এরকম হয়েছে। যত বেশি ঘন হবে তত এটা খেতে টেস্ট লাগবে। এই হলো রাহার পুঁই শাক গাছ। রাহা অবশ্য তো জানতো না যে রাহার পুঁই শাক গাছ থেকে পুঁই ছিঁড়বো। অনেকদিন পর্যন্ত দেখতেছিলাম যে আসলে গাছগুলোতে পুঁই ধরছে, কিন্তু ছেঁড়া হয় না, বাট নষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের ভাই
গরিব মানুষ, আমরা নিজেদের শাক, নিজেদের মরিচ নিজেরাই চাষ করে খাই। একটা মাসে যতটুকু শাকের প্রয়োজন হয় আমাদের এখান থেকে মানে প্রয়োজনটা মিটে যায়। আমাদের নিজেদের মরিচ গাছে দিয়ে মরিচ দিয়ে আলহামদুলিল্লাহ একটা মাস কাটাইতে পারি। আজকে রাহা জীবনের প্রথম তার কাপড় চোপড় ধুইছে। আসলে এই সময়টা স্কুল বন্ধ, তো তাই যত বেশি কাজে লাগানো যায় তাদেরকে সেভাবে কাজে লাগাই ফেলি আমি। আমার সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো এই দৃশ্যটা। আমি যখনই রান্নাঘরে রান্না করতে যাই, এইভাবে সে শুয়ে থাকে, উঠতেও পারে না, বসতেও পারে না, শুধু মা 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 করে কান্না করে। অনেক সময় দেখা যায় যে ও হিসু করেও এভাবে শুয়ে থাকে, আবার পটি করেও এভাবে শুয়ে থাকে। কারণ ওরে নিয়ে যে আমি রান্না করব সেটা আসলে হয়ে ওঠে না। রান্না করতে করার সময় অনেক বেশিরভাগ সময় তেল ছিটে যায়। কারণ তেল ছিটলে তখন আবার একটা দুর্ঘটনা ঘটবে। এমনিতেই আমার জীবন থেকে বিপদ কমে না, তার উপরে যদি আবার উল্টাপাল্টা কিছু হয়, সব সময় ভয় পাই। এই যে একটা বাচ্চা কোলে নিয়ে রান্না করাটা কত যে কষ্টের কাজ। একটা সময়, দিনের আধা ঘন্টা সময় বা 10 মিনিট সময়ও বাচ্চাটাকে কারো কোলে দিতে পারি না। সর্বক্ষণ এই আমার কোলে 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 কোলে, আমি মনে হয় আমার কলিজা দিয়ে আগলায় ওরে বড় করি। তারপরে একটা সময় নিজের শরীরটা আর চলে না, তখন ইচ্ছা করে যে কাউরে যদি একটু পাইতাম, একটু বাচ্চাটাকে দিয়ে আমি একটু আধা ঘন্টা ঘুমাইতাম। মা থাকতে মা বলতো যে তোর কষ্ট হইতেছে, আমি ওরে রাখি, তুই একটু 1 ঘন্টা ঘুমায় নে। যেহেতু ও সারা রাত কান্না করে, সারা রাত দুধ খায়, তাহলে তুই 1 ঘন্টা ঘুমায় নে। এই যে আরাফরে নিয়ে আমি রান্না করি, আমার রান্নার জীবন। আমার ছেলেটা বড় হইলে ইনশাল্লাহ ভালো একজন শেফ হবে, ভালো একজন বাবুর্চি হবে। ও যে এত কিছু দেখে, এত কিছু দেখে দেখে বড় হইতেছে। যাক ভালো, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। তারপরেও খারাপ সময় তো খারাপ সময়। এই যে মিহাল মাছ রান্না করতেছিলাম সবার জন্য। আচ্ছা, আপনারা রোজায় কে কি খান কমেন্ট করে জানাবেন। কিভাবে কি তরকারি দিয়ে সেহরি খান? আগে তো মা জিজ্ঞাসা করতো যে এই অন্তরা কি রান্না করতেছস, সেহরি খেলি কি দিয়ে, সন্ধ্যা রাত্রে কি খেলি। আমার অবশ্য একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হলো আমি ইফতারের পর কয়টা ভাত খাই। কারণ আমার কোনোভাবেই ইফতারি খেয়ে আমার মন ভরে না। আমি ইফতারি খেয়ে কোনোভাবে থাকতে পারি না, আমার খুব কষ্ট হয় ইফতারি খেয়ে থাকতে। এটাও ছিল পুঁই শাক দিয়ে, পুঁই শাকের পুঁই দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। পুঁই শাকের পুঁই দিয়ে যখনই আপনারা মিষ্টি কুমড়া ভাজি করবেন, তখন বেশিরভাগই রসুন দিবেন, কারণ পুঁই আর রসুনের মিশ্রণটা অনেক ভালো হয়। আর অল্প পরিমাণ একটু পেঁয়াজ দিবেন, কাঁচামরিচ দিবেন। আর একটু পেঁয়াজ, কখনোই এটারে পেঁয়াজ বেরেস্তা করবেন না, পেঁয়াজটা আধা কাঁচা থাকি অবস্থায় এতে মিষ্টি কুমড়া এবং পুঁইগুলা দিয়ে দেবেন, দিয়ে ঢেকে রাখবেন। ঢাকার পর ঠিক এরকম হবে, এই অবস্থা নামাই ফেলবেন। কারণ মিষ্টি কুমড়া একটু পানি ঝোলটা মানে খেতে এত বেশি ভালো লাগে, যে কোনো পরোটা হোক, সাদা ভাত হোক, এটা খেতে খুবই মজা লাগে। আর এই ছিল আমার দইয়ের রেসিপি, যেটা দিয়ে আমি দই চিড়া বানিয়েছিলাম। তো আপনাদের দেশে কিভাবে দই চিড়া বানান? আমার অবশ্য তো মানে অত বড় বাটি ছিল না, তাই যেই পাত্রে দই আনছে ওই পাত্রের ভিতরে আমি দই চিড়াটা বানাই। আর এই ছিল আমার মেয়াও, এটা হলো আমার মেয়াও। আমার খুশির একমাত্র কারণ, আমার হাসির একমাত্র কারণ, আমার ভালোবাসার একমাত্র কারণ। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে একমাত্র তারাই জানে এর আনন্দ কতটা বেশি।